প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, পঞ্চায়েত ভোট তো চলে এসছে, ৮ তারিখে ভোট রয়েছে। এখন তো একেবারে জোর কদমে প্রচার চলছে। শাসক দল তারা তো বলছে আমরা এই করেছি, ওই করেছি, এই করব, সেই করব। আর সেই সঙ্গে যেটাতে জোর দিয়ে বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেতে হলে, আগামী দিনেও পেতে হলে, তাহলে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, তাহলে কিন্তু পাবেন, না হলে কিন্তু পাবেন না। যেন মানে উন্নয়নের মাপকাঠিটা যেন ওই লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেই মানে বিরাট কিছু। কিন্তু সত্যি কি এতেই সন্তুষ্ট হচ্ছেন বাংলার মানুষজন? শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডারের কথা শুনেই কি ভোটটা শাসককে আবারও দিয়ে দেবেন? আর যারা পড়াশোনা করছেন একটা স্বপ্নকে সামনে রেখে, তারা কি করবেন? মা না হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, তাদের ভবিষ্যৎ তারা কি করবেন? যারা ছোট থেকে ভেবেছেন আমি শিক্ষক হব, বা আমি অমক সেকশনে চাকরি করব, এইভাবে নিজের জীবনটাকে গড়ে তুলব, তাদের কি হবে? তো আমি আজকে তাদের মধ্যেই একজনকে অনলাইনে নিয়েছি, তার সঙ্গে কথা বলবো। যখন এইসব কথাগুলো কানে আসে এই ভোট প্রচারের সময়, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো, তখন তাদের মনে কী ধরনের রিয়াকশান হয়। আমি এই মুহূর্তে অনলাইনে নিয়েছি কাটোয়া থেকে মাহি পারভিন, যারা একটা মঞ্চ তৈরি করে দাবি তুলছিলেন যে এসএসসি পরীক্ষা দ্রুত করতে হবে। কবে এসএসসি হয়েছে? সেই 2016। এতদিন কেন গ্যাপ থাকবে? আমরা কবে পরীক্ষাতে বসবো, কবে চাকরি পাবো? যে মঞ্চটা করে তারা কলকাতার বুকে বসেছিলেন, তাদের মানে উনিও একজন আর কি তাদের মধ্যে। এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন মাহি পারভিন। আপনাকে আরামবাগ টিভির তরফ থেকে স্বাগত জানাই। প্রথমে আমাকে বলুন, আপনাদের ওখানেও তো ভোট হচ্ছে, প্রচার হচ্ছে, তো প্রচারে যখন এই কথাগুলো শোনেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তো, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তো, আগামী দিনে পেতে হলে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন, এই কথাটা শুনলে আপনাদের কি মনে হয়? প্রথমত ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের কথাগুলো বা আমাদের কথা না, মনের দুঃখগুলোকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। যখন ভোট চাইতে এসে নেতাদের মুখে এই কথাগুলো শুনি, প্রথমত আমাদের মতো যারা লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে আছে বা তাদের ফ্যামিলির যে বাবা মারা আছে, মা বোন দিদিরা আছে, আমার মনে হয় তাদের সবারই হাসি পায়, যেমন ঠিক আমার হাসি পায়। 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে নিয়ে কি করবে সেই মা? যে মা 100 টাকা কেজি লঙ্কা কিনবে, আর 250 টাকা কিলো আদা কিনবে, বা 1000 টাকার গ্যাস কিনবে, কি হবে সেই 500 টাকায়? আচ্ছা, ছেড়ে দিলাম। 2 নম্বর কথা হচ্ছে, সেই বাড়ির ছেলেটা কর্মহীন, তার স্বামী কর্মহীন, তার ছেলে মেয়ে কর্মহীন, কি করছে? তারা বাংলাতে কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে কাজে পাড়ি দিতে, এবং তার জন্য এই যেমন করমণ্ডল এক্সপ্রেসে এত শ্রমিকের মৃত্যু হলো, সেটা কি আমাদের বাংলার লোকদেরকে বাইরে যেতে হবে? আর কেন এই অক্ষমতাগুলোকে ঢাকতে 500 টাকা ভিক্ষা ধরিয়ে দেবে মাদের হাতে? এটা তো ভিক্ষা, এটা তো প্রাপ্য নয়। প্রাপ্য কোনটা? বাংলার ছেলে মেয়েরা বাংলায় কাজ করবে, তাদের নিজের পরিশ্রমের অধিকারের টাকায় খাবে, কারণ ভিক্ষায় টাকায় খাবে বলে তো মানে এটা তো সেই রবীন্দ্রনাথের সোনার বাংলা নয় যে ভালোবেসেছে যে বাংলায় এত এত বড় বড় মানুষের জন্ম হয়েছে। আমাদের যে সেই গৌরবান্বিত বাংলা তো আজ কলঙ্কিত, সম্পূর্ণভাবে কলঙ্কিত এবং লজ্জার বাংলা। তার মানে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলে এই যে ভোট নিয়ে একটা ক্ষমতায় মানে আবারও টিকে থাকার চেষ্টা চলছে, যদি সত্যি লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভেবে মায়েরা মানে ভোট দেন এবং ছেলে মেয়েদেরকে বা বাড়ির লোকেদেরকে ভোট দেওয়ার কথা বলার পর সত্যি যদি আবারও ক্ষমতায় চলে আসে যারা ক্ষমতায় রয়েছেন, তাহলে তো তারা এইভাবেই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবেন। তাহলে তারা আপনাদের জন্য ভাববেন না, যারা এই লক্ষ্মীর ভাণ্ডার এইসব দেখিয়ে ভোটটা আদায় করতে চাইছেন। তাহলে কি বলবেন আজকের দিনে? আমাদের জন্য ভাবার জন্য তো এই সরকার নয়। অ্যাকচুয়ালি এই সরকার শিক্ষিতদের কথা ভাবে না, শিক্ষার কথা ভাবে না। সমাজের একটা অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে শিক্ষা। সেই শিক্ষা তো আজ পুরোপুরি বিপর্যস্ত। আগে প্রতি বছর বছর যে এসএসসি ধারাবাহিকতাটা ছিল, 2011 সাল অব্দি যে প্রতি বছর বছর এসএসসি হয়েছে, এবং যে ধারাবাহিকতাকে দেখে
আমরা এই পণ নিয়েছি যে আমরা শিক্ষকতা করব বা আমরা সমাজের মেরুদণ্ড গড়ার কারিগর হব, সমাজের মেরুদণ্ডকে তৈরি করব, সমাজের সেই মেরুদণ্ডটাকে পুরোপুরি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। 2011 সালের পর থেকে তো পুরো এসএসসি বন্ধ। 2016 সালে একবার হয়েছে, সেটাও দুর্নীতিগ্রস্ত। যেমন এই সরকার ক্ষমতায় আসার পর যেমন প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিতে ভর্তি, যে কটা নিয়োগ হয়েছে সে কটাই মানে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। ঠিক 2016 এসএলএসটিটাও তাও সেটাই। তাও আমরা বলছি যে ঠিক আছে, একটা রাজ্যে আমরা শিক্ষিত বেকার পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা দেব, তার জন্য কি আমাদেরকে ধর্ণা মঞ্চে বসতে হয়? কিসের জন্য? আমরা পড়াশোনা করব, পরীক্ষা দেবো, এটা তো একটা সাধারণ নিয়ম, জীবনের একটা সাধারণ নিয়ম। আমরা যেমন মাধ্যমিক, এই উচ্চ মাধ্যমিক, এমএ, বিএড অব্দি যেমন পরীক্ষার পরেই পড়াশোনার পরেই যেমন পরীক্ষা দিয়েছি, আমরা বিএড পাস করার পরে এসএসসি পরীক্ষা দেবো, এসএলএসটি পরীক্ষা দেবো, এটা তো একটা সাধারণ নিয়ম। কেন সেই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে 150 দিন ধরে কলকাতায় ধর্ণা মঞ্চে বসে থাকতে হবে? আপনাদের মঞ্চের দাবিটা কি ছিল? আমাদের মঞ্চের একটাই দাবি, পরীক্ষা হোক। আমাদের মানে সরকার যে অজুহাত দিচ্ছে অন্যান্য মঞ্চগুলোর, মানে ওখানে তো অনেক মঞ্চ আছে, ধর্মতলাটা এখন ধর্ণাতলায় পরিণত হয়েছে, ধর্মতলা আর নেই। তো পাশাপাশি সমস্ত মঞ্চের গুলো অন্যান্য ক্ষেত্রে যদি সরকার অজুহাত দিচ্ছে, কেসে ঝুলে আছে, আদালতে ঝুলে আছে, কিন্তু আমাদের তো সেটা নয়। আমাদের একটাই দাবি, আমরা পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার জন্য আমরা 2020 সাল থেকে রাস্তায় আছি এবং বর্তমানে 150 দিন ধরে কলকাতায় ধর্ণাতলায় পড়ে আছি। রোদ, ঝড়, বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে 43 ডিগ্রি তাপমাত্রাতেও আমরা বসেছিলাম, রোজা করেও বসেছিলাম। ঈদের তো কোনো স্পেশাল দিন নাই। আমাদের দিনগুলো, প্রত্যেকটা দিন আমাদের স্পেশাল দিন নিলে বরং আমাদেরকে মুখ লুকিয়ে বেড়াতে হয়। আমরা আমাদের পাড়া প্রতিবেশী, বাবা মায়ের মুখোমুখি হতে পারি না কেন? মানে আমাদের পুরো এই প্রজন্মটাকে দায়িত্ব নিয়ে শেষ করে দিয়েছে বর্তমান সরকার। সবার কাছে লুকিয়ে বেড়াতে হয়। কোন সালে, মানে আপনার এখন মানে ডিগ্রি কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কত কি? এমএ কোন সালে শেষ করেছেন? এমএ করেছি 17, 19-এ বিএড, গ্রাজুয়েশন 12, এমএ কমপ্লিট হয়েছে 16, 17, 19 বিএড। তারপরে মাঝখানে গ্যাপ ছিল নাকি? ও বিএড করেছেন? না আমি বলছি, আমি দেখছি না, ওই সময়টা অ্যাকচুয়াল বিএড বাধ্যতামূলক এটা ছিল না। সেই সময় আমি এসএসসির জন্য পড়ছিলাম, তারপরে যখন বিএড বাধ্যতামূলক করলো, বিএড করলাম। তো এই যে বিএড বাধ্যতামূলক করা হলো, এখানেও একটা সরকারের নোংরা খেলা লুকিয়ে আছে। সেটা হচ্ছে বিএড শুধুমাত্র টাকার বিনিময়ে কেনা একটা সার্টিফিকেট, যেটা না করলেও পড়ানো যায়। তো সেই বিএডটা যখন বাধ্যতামূলক করলো, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাবা মায়ের গয়না বিক্রি করে, বাবার জমি বিক্রি করে যে সমস্ত গরিব ছেলেমেয়েরা বিএড করলো, তারা এই আশা নিয়ে করেছিল তাহলে ওই বিএড কলেজ থেকে বেরিয়ে আমি একটা চাকরি করব এবং আমি আমার মায়ের সেই গয়না আবার ফিরিয়ে দেবো। সেই ছেলেগুলো তো আজ মায়ের মুখোমুখি হতে পারে না। তারা মাকে দেখলে মায়ের চোখের দিকে তাকাতে পারে না, লজ্জায় লুকিয়ে বেড়ায়। কেন? কারণ তারা এখনো বেকার, সেই মায়ের গয়না ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের এখনো হয়নি। তাহলে বিএড কেন বাধ্যতামূলক করা হলো? আর এত বিএড কলেজ চারিদিকে কেন আছে? এটা তো একটা টাকা ইনকামের ধান্দা বলতে পারি আমরা। আমি যেটা ফিলও করছি যে আপনি 12 সালে গ্র্যাজুয়েশন দিয়েছেন, গ্র্যাজুয়েশন দেওয়ার পর থেকেই চাকরিতে ঢোকার একটা স্বপ্ন থাকে। মানে তারপর থেকে মানে আপনাদের জেনারেশনটা একেবারে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে। আমি 2002-এ গ্র্যাজুয়েশন পাস করেছি, তারপরেও আমাদের ব্যাচের অনেকেই চাকরি পেয়েছেন। তখন বছর বছর এসএসসি হতো। কিন্তু আমিও লক্ষ্য করছি যে এই 11 সালের পর থেকে এই যে আমাদের পরের যে জেনারেশন, মানে পরে বলতে মানে পরের ব্যাচগুলো যদি ধরি আর কি, পরিষ্কার আপনাদের লাইফটা একেবারে বরবাদ হয়ে গেছে। এখন তো মানে সরকারি চাকরি স্বপ্নের মতো নাকি? একদম। আমার এই অপমান সহ্য করতে, যে কথাটা আমি বললাম, আমারই পরিচিত একজন যে তার মায়ের গয়না বিক্রি করে বিএড করেছিল এবং সে খুব ব্রিলিয়ান্ট ছেলে ছিল, এমন পরীক্ষা হলেই সে পেত, এরকম কোয়ালিটির একটা ছেলে ছিল, আমার খুব কাছের বন্ধু ছিল। ওর কথা বলতে গেলে এখনো আমার চোখ দিয়ে হয়তো জল চলে আসবে। তো ও যখন এসএসসিটা হলো না, সেই মায়ের মুখোমুখি করতে না পেরে সুইসাইড করলো। তার দায় তার। আমি কি বলতে, এই বর্তমান সরকারের কিসের জন্য একটা ছেলেকে সুইসাইড করতে হবে? একটা শিক্ষিত ছেলেকে
কেন কেন বছর বছর পরীক্ষাগুলো হবে না? একটা পরীক্ষা দিয়ে চাকরি করব, এই স্বপ্ন দেখাটা কি তাহলে আমাদের জন্য আমি আমি অন্যায়? আমি আমি পুরো মাননীয় এখন কি আমি পুরো বলছেন? হ্যাঁ, কি বলুন মাননীয়, কি বলছেন? মাননীয় এখন কি বলছেন? চপ ভাজুন, ঘুগনি বিক্রি করুন, পুজোর সময় ঘুগনি চপ নিয়ে বেরোলে নাকি কোটিপতি হওয়া যায়। উনি কোটিপতি কিভাবে হয়েছেন সেটা বাংলার মানুষ এখন সবাই জানে, সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু সত্যি যদি ঘুগনি নিয়ে কোটিপতি হওয়া যেত, আমার মনে হয় না যে 500 টাকার লক্ষ্মী ভান্ডারের ভিক্ষার দরকার হতো বা ফ্রি রেশনের দরকার হতো। ফ্রি রেশন সেখানে দরকার হয় যেখানে নিজের অক্ষমতাকে ঢাকা। রাজ্য যদি, যে রাজ্য উন্নত হবে সেখানে ফ্রি রেশনের দরকার হবে না, সেখানে মানুষ নিজের সামর্থ্যে নিজের ইনকামের টাকায় ভাত খাবে। সেটা গেল। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যে এমএ বিএড করেছি নিশ্চয়ই চপ ভাজার জন্য নয়। আমি বলছি না যে ঠিক আছে যারা চপ ভাজছে তারা কি মানুষ না, হ্যাঁ অবশ্যই মানুষ। মাননীয় বলছেন সরকারি চাকরি কি সব, এই প্রকল্প করলাম, তুমি চপ ভাজো, ঘুগনি ভাজো, আহ স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হও। তো আমি যে এমএ বিএডটা করলাম, তাহলে সেটাকে আমি চপ ভাজবো বলে নিশ্চয়ই নয়। আমি তো একটা স্বপ্ন নিয়ে বড় হয়েছি। একটা সব থেকে সম্মানের পেশা হচ্ছে শিক্ষকতা, এবং সেই শিক্ষকতার স্বপ্ন নিয়ে যারা বড় হয় তাদের মধ্যে একটা মূল্যবোধ, একটা নীতিবোধ কাজ করে, যেটা মাননীয় বা এই সরকারের কোনো নেতা নেত্রীর মধ্যে বুঝবার ক্ষমতা নেই। কারণ আহ মূর্খ যখন গদিতে থাকে আর যখন শিক্ষিতরা রাস্তায় থাকে, তার যে পরিণতি হতে পারে সেটা অনেক মহামানব, অনেক মহাপুরুষের বাণীতেই আমরা দেখতে বুঝতে পাই। পারছি আপনি যেভাবে বলছেন কথাগুলো, মানে আমি তো অবাক হচ্ছি। কারণ যেটা শাসকের একটা ধারণা যে আপনি যে সম্প্রদায়ের মধ্যে আছেন সেই সম্প্রদায়ের লোকেদেরকে তো একটু এনআরসি আর সিএ জুজু দেখিয়ে দিলেই সমর্থনটা দিয়ে দেন, চলে আসেন। তো সেই জায়গায় আপনি যেভাবে কথা বলছেন, আমি তো অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাচ্ছি বলতে এটাই এটাই বাস্তব, এটাই বোঝা উচিত, কিন্তু ভুল বুঝিয়ে এইভাবে ভোট আদায় করার একটা চেষ্টা হয়। মানে শিক্ষা যাদের মধ্যে আছে, শিক্ষা যাদের পেটে আছে, আমার মনে হয় না এই কথাগুলো নতুন করে বোঝানোর দরকার হবে, বা কোনো শিক্ষিত ছেলে মেয়ের মা লক্ষ্মীর ভান্ডারে সন্তুষ্ট হবে আমার মনে হয় না। বরং তারা লক্ষ্মীর ভান্ডারটা লাথি মেরে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। আমার মা যেমন কোনোদিন লক্ষ্মীর ভান্ডার নেবে না। কেন নেবে? আমার আমার চোখের জলের দাম কি আমার মায়ের কাছে নেই? ওই ধর্মতলায় যে এত এত ছেলে মেয়ে বসে, আমাদের শুধুমাত্র আমাদের ফ্রেন্ড যারা একবারও পরীক্ষা দিতে পারেনি, বিএড পাস করা ক্যান্ডিডেট আছে বর্তমানে 12 থেকে 13 লাখ। কি দোষ করেছে এই 12-13 লাখ ছেলে মেয়ে? কি দোষ করেছে তাদের বাবা মারা? তাদের বাবা মায়ের স্বপ্নগুলোকে তো ভেঙে তছনছ করে দিয়েছে। তাদের স্বপ্নকে চুরি করে লক্ষ লক্ষ টাকা কারোর খাটের তলায় পাওয়া যাচ্ছে, কারোর অন্য কোথাও পাওয়া যাচ্ছে, কারোর কিসের জন্য? কেন? আমাদের স্বপ্ন তারা করুক, যেটা ইচ্ছা করুক, কিন্তু মানুষের স্বপ্ন নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে কেন খেলবে? তারা মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তো আমাদের গার্জিয়ান। আমার বাবা মা, আমার যেমন আমার বাড়ির গার্জিয়ান, তাহলে আমার বাবা মা, আমাদের দায়িত্ব যেমন আমার বাবা মায়ের, এই রাজ্যের সমস্ত মানুষের দায়িত্ব তো আমাদের মাননীয়া মমতাময়ী, মানে বলে সবাই, আমি তো মমতাময়ী মনে করি না, মানে দানবী মূর্তি মনে করি, আমাদের কাছে উনি দানবী মূর্তি। তো সেই আহ, স্বপ্নগুলোকে চুরি করে এই যে এই অন্যায়ের কি শেষ হবে না আমাদের? মানে আমরা যে পড়ে এসেছি যে সত্যের জয় অবশ্যম্ভাবী, মিথ্যা মিথ্যার ফল মিঠা হলেও খুব ক্ষণস্থায়ী। আমরা দেখি সেই আশাতেই আছি, হয়তো বা এই মিথ্যার একদিন বিনাশ হবে এবং সত্যের প্রতিষ্ঠা হবে। আমি অবাক হয়ে শুনছি মাহি আপনার কথা, যেভাবে কথা বলছেন, আপনাদের ভিতরে যে যন্ত্রণা সেটা আপনি যেভাবে ব্যক্ত করছেন, আমি অবাক হচ্ছি। সবাই যদি এই ধরনের ব্যক্ত করতেন, এই ধরনের চেতনা জাগ্রত হতো, হয়তো নতুন কিছু আমরা দেখতে পেতাম। মাহি পারভিন সরাসরি ছিলেন কাটোয়া থেকে, ভালো থাকবেন, কি আর বলবো। যেটা আর একটা কথা যেটা হচ্ছে আপনাদের যেটা আপনি একবার সম্প্রদায় বললেন, যে এক হচ্ছে মেয়েদের জন্য, বর্তমানে আমার বয়স 32, তাহলে আমি একটা স্বপ্ন নিয়েও আছি, আমি বিয়ে করে আমার জীবনটা মানে শেষ করব না, আমি আমার নিজের পায়ে দাঁড়াবো, বা আমার বাবা মা আমাকে নিজের স্বপ্ন দেখেছে, আমার পেছনে যে ইনভেস্ট করেছে তার রিটার্ন আমি কিছু একটা দেবো। এই যে পাড়া প্রতিবেশী সমাজের কাছে আমাদেরকে কতটা হেনস্থা হতে হয় সেটা বোধহয় আপনারা খুব ভালো করে বুঝবেন। আপনি যেহেতু আমাদের সম্প্রদায়ে আছেন, আপনি খুব ভালোভাবে বুঝবেন যে এই যে আমি একটা প্রাইভেট সংস্থায় কাজ করার জন্য বাইরে গেছি, যে মিনিমাম যদি আমি আমার মানে বাবা মায়ের জন্য কিছু একটা করতে পারি, তার জন্য কোনো প্রাইভেট সংস্থায় যে আমি কাজের জন্য যাই, সেই ক্ষেত্রেও আমাকে পাড়া প্রতিবেশী বা গ্রামের লোকের বঞ্চনা, মানে অনেক রকম কটু কথা শুনতে হয়, যে বাইরে আছে, কি করে, এই বয়সে এখনো বিয়ে করে না। কেন? এই দিনগুলো তো আমরা ডিজার্ভ করি না?
এই দিনগুলোর জন্যই কি আমরা পড়াশোনা করেছি? কিসের জন্য আমাদের চোখের জল বা আমাদের আড়ালে আমার বাবা মা তো আমাদের জন্য চোখের জল ফেলে, আমাদের এই বাবা মায়ের এই 12-13 লক্ষ ছেলে মেয়ের বাবা মায়ের চোখের জলের দাম তো আমার মনে হয় মাননীয়াকে দিতে হবে। অবশ্যই, এবং এই বোধ এটাও তো বুঝতে হবে যে সমস্ত মায়েরা ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছি মানে ব্যাস দুহাত তুলে ভোটটা দিয়ে দাও, ব্যাস ক্ষমতায় তারা ভোটটা দিয়ে দিচ্ছেন, তারা ক্ষমতায় চলে এসছেন, তারা ব্যাস তাদের আর কোনো দরকার হচ্ছে না, ক্ষমতায় টিকে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে। ভোট তো আসছে প্রতি 5 বছর, এটা আমি যেটা বলছি গার্জেন যারা তাদেরকে বুঝতে হবে, গার্জেনদেরকে বেশি বুঝতে হবে বিষয়টা, যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সস্তার ব্যাপার, আসল জায়গা যেটা যেগুলো উন্নয়ন করা দরকার সেগুলো করছে না। হ্যাঁ, সাধারণ মানুষকে এটা বুঝতে হবে যে ভোট আসছে, ভোট যাচ্ছে, মুনাফা লুটছে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব, সাধারণ মানুষ কিন্তু যে অতলে ছিল সেই অতলেই তলিয়ে আছে। তাই যারা ভোট চাইতে আসে তাদেরকে মুখের উপর সেই প্রতিবাদটা ঘোষণা করা আমার মনে হয় সাধারণ মানুষের সময় হয়ে এসছে এবং নিজের বুদ্ধিকে কাজে লাগানোর সময় হয়ে এসছে। ভোট মানে এটাই সব থেকে অবাক লাগে যে প্রতি 5 বছর পর পর ভোট কিন্তু ঠিক তার নিয়মে হচ্ছে, কিন্তু একটা পরীক্ষা দিতে গেলে বাংলার বেকার ছেলে মেয়েদেরকে ধর্ণা দিয়ে বসে থাকতে হয়, রোদ জল ঝড় বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কলকাতার রাজপথে বসে থাকতে হয়। এই কলকাতা মনে হয় এত মহাপুরুষদের কলকাতা ছিল না। ওকে, অসংখ্য ধন্যবাদ। মাহি পারভিন সরাসরি ছিলেন, আপনাদের কথা আমি শুনলাম, আপনারাও দর্শক শুনলেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন, মাহি পারভিন কাটোয়া থেকে বলছিলেন, বুঝতে পারলেন আসল যন্ত্রণাটা কি? বোঝার চেষ্টা করতে হবে। ওই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি বলে চলো দুহাত তুলে ভোটটা দিয়ে দিই, নিজে 500 টাকায় কিছু সুবিধা পাবো, ওটা ভাবলে চলবে না। একটু বৃহৎ দৃষ্টিভঙ্গিতে ভাবতে হবে, একটু সুদূর চিন্তা ভাবনা করতে হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। সামনে হাতে কিছু পাচ্ছি, ব্যাস চলো ক্ষমতায় ফিরিয়ে আনো, তাহলে বুঝবেন। আরও সময় যাক, বুঝবেন, যখন কঙ্কালটা বেরিয়ে যাবে তখন বুঝবেন। দর্শক যদি কিছু বলার থাকে এইসব নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।